টেকনো ফ্যান্টম X2 এই ফোনটি টেকনো কোম্পানির সব থেকে প্রথম ফ্ল্যাগশিপ ফোন। আর এই ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে এই কোম্পানিটি স্মার্টফোনের বাজারে অনেক প্রশংসা পেতে শুরু করে। তবে প্রশংসা করবেই না কেন, এই ধরনের ছোট্ট একটি ব্র্যান্ড যে এত প্রিমিয়াম ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্সের সাথে মার্কেটে আসবে, আসলেই সেটা এক্সপেকটেশনের বাইরে। তবে শুধুমাত্র স্পেসিফিকেশন আর ডিজাইন তো যে কোনো কোম্পানিকে ব্র্যান্ডের দরজা দিতে পারে না। তার জন্য কোম্পানিকে তার ফোনগুলিকে লং লাস্টিং বানাতে হবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে বেটার করে দেখাতে হবে, তবেই কাস্টমার ভরসা করে তার পরবর্তী ফোনগুলিকে কিনবে। তাই আজ এই ভিডিওটিতে টেকনো ফ্যান্টম X2 এই ফোনটি প্রায় 2 বছর পর ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিরকম দিচ্ছে, আর তার সাথে 2025-এ এই ফোনটি কি আপনার সেকেন্ড হ্যান্ডে পারচেস করা উচিত, সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্যান্টম X2 এই ফোনটির ডিজাইনের দিকটা যদি আপনি লক্ষ্য করেন, এখনো এই ফোনের ডিজাইনটি কিন্তু আধুনিক ফোনের ডিজাইনের মতো ফিল দেয়। এই ফোনটিতে সাইডে মেটাল ফ্রেম এবং ব্যাক প্যানেলে অ্যান্টি গ্লেয়ার গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। আর ব্যাক প্যানেলে স্পর্শ করলে হালকা স্মুথ টাইপের ফিল দেয়। তবে সত্যি এই ফোনের ওভারঅল ডিজাইনটা একদম একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের মতো। তবে এত বড় বড় ক্যামেরা ডিজাইন অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। আর এতটা ক্যামেরা বাম্প বেরিয়ে থাকার কারণে ক্যামেরা লেন্সে কিন্তু খুব সহজে স্ক্র্যাচেস পড়ে। 1.5 বছর ইউজ করার পর ফোনের ক্যামেরা লেন্সের হালত আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তবে যখন আপনি এই ফোনটি হাতে ধরবেন, এই ফোনের ডিসপ্লেটি কিন্তু অবশ্যই আপনাকে আকর্ষিত করবে, কারণ এই ফোনটিতে 6.8 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশনও দেওয়া হয়েছে। তবে এই ফোনের ডিসপ্লেটা দেখতে খুব সুন্দর হলেও এই ফোনের ডিসপ্লেতে যখন আপনি কোনো ফটো দেখবেন, ডিসপ্লেতে অনেক জায়গায় ওভার ব্রাইটনেস এবং ওভার শার্পনেস আপনি লক্ষ্য করতে পারবেন। তার একটি এক্সাম্পল হিসেবে ভিভোর ফোনের একটি ডিসপ্লের সাথে আমি আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছি। এই দুটি ফোনের ফটোই কিন্তু টেকনো ফোনটি তোলা ফটো, আর সেম ফটো হওয়া সত্ত্বেও দুটি ফোনের ফটো ডিসপ্লের জন্য কতটা আলাদা দেখাচ্ছে। আমার প্রথমে এই ফোনটির ক্যামেরার উপর সন্দেহ হয়েছিল যে এই ফোনের ফটো কোয়ালিটি এত ফ্যাকাসে কেন। তারপর যখন সেম ফটো অন্য ফোনে নিলাম, তখন ক্লিয়ার হলাম না, এটা ডিসপ্লের জন্য হচ্ছে। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কন্টেন্ট দেখার ক্ষেত্রে কিন্তু নোটিশ হয় না। তবে হ্যাঁ, যখন একবার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা উঠলো, তখন ক্যামেরা কোয়ালিটি 1.5 বছর পর কিরকম ধরে রেখেছে সেটাও দেখা যাক। এই ফোনটিতে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। তবে মেগাপিক্সেলের চক্করে না পড়ে ক্যামেরা কোয়ালিটি, অ্যাকচুয়াল আউটপুট কিরকম ধরে রাখতে পেরেছে সেটা ঝটপট দেখে নিন। প্রথমে মেন ক্যামেরার কিছু ফটো স্যাম্পল দেখে নিন, আর কমেন্টে বলুন ক্যামেরা কোয়ালিটি আপনার কেমন লাগছে। তবে ক্যামেরা সম্বন্ধে কিছু বলার আগে পোর্ট্রেটের কিছু ফটো স্যাম্পল দেখে নিন। এই ফোনে যেহেতু কোনো টেলিফটো লেন্স নাই, তাই জুম করে পোর্ট্রেট ফটোর মজা কিন্তু আপনি এই ফোনে পাবেন না। তবে 1x-এও কাজ চালানো যাবে এরকম ফটো আপনাকে এই ফোন ক্যাপচার করে দেবে। আর হ্যাঁ, ফটো দেখে আপনিও হয়তো বুঝতে পারলেন যে এই ফোনটির নর্মাল ফটো হোক বা পোর্ট্রেট ফটো, একটু অরিজিনাল কালার দেখানোর চেষ্টা কিন্তু করছে। এবার কিছু ওয়াইড অ্যাঙ্গেলে ফটো স্যাম্পল দেখে নিন। ওয়াইড অ্যাঙ্গেল ফটোগুলিতে মোটামুটি ডিটেলস আপনি লক্ষ্য করতে পারবেন, আর কালারও মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। এবার কথা বলা যাক এই ফোনটির ভিডিও কোয়ালিটিকে নিয়ে। এই ফোনের রিয়ার ক্যামেরাতে 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট রয়েছে, আর ফ্রন্টে 30 FPS এরই সাপোর্ট পাবেন। তবে ভিডিও কোয়ালিটি একদম ডিসেন্ট, এক্ষেত্রে খুব বেশি আশা করাটা কিন্তু আপনার ভুল হবে। হ্যাঁ, কাজ চালানোর মতো আউটপুট পাবেন, স্টেবিলাইজেশনও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তবে এই ফোনে পোর্ট্রেট ভিডিওর অপশন রয়েছে, কিন্তু ভুলেও সেটা ইউজ করবেন না। হয়তো কোয়ালিটি দেখে আপনার মুখ দিয়ে মধুর শব্দ বেরিয়ে যেতে পারে টেকনোর বিরুদ্ধে, কারণ পোর্ট্রেট ভিডিও কোয়ালিটি একদম ফালতু। এবার এই ফোনটির আরও একটি সব থেকে হাইলাইট পয়েন্ট, এই ফোনটির পারফরমেন্স কিরকম দিচ্ছে সেটার ব্যাপারে জেনে নেওয়া যাক। এই ফোনটিতে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মেনসিটি 9000 চিপসেট দেওয়া রয়েছে, তাই এই ফোনের পারফরমেন্স কিন্তু আপনাকে এখনো নিরাশ করবে না। তবে বেশিক্ষণ গেম খেলে হিটিং কিন্তু বেশ ভালোই হয়, তাই ব্যাটারি রেঞ্জ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তবে যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু আমি বলছি না। এই ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আর ব্যাটারি ব্যাকআপ এখনো বেশ ভালোই দিচ্ছে, কেননা কন্টিনিউয়াসলি গেমিং করে ক্যামেরা অন করে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়ে দিচ্ছে, যেটা 1.5 বছর পর বেশ ভালোই পারফরমেন্স আমার মনে হয়। এবার হ্যাঁ, কনক্লুশনের ব্যাপারে বলা যাক যে এই ফোনটি সেকেন্ড হ্যান্ডে আপনার পারচেস করা উচিত কি উচিত নয়, আর কিনলেও সেটা 2025-এ আপনার কি প্রাইসে কেনা উচিত। প্রথমে বলি এই ফোনটি আপনার কেন কেনা উচিত। এই ফোনটিতে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি প্লাস এই ফোনে একটি খুব সুন্দর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তা আবার গরিলা গ্লাস ভেক্টাস প্রোটেকশনের সাথে খুব ভালো পারফরমেন্সও পেয়ে যাচ্ছেন, আর 5000 mAh এর ব্যাটারিও পাচ্ছেন, যেটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ ভালো। তবে এইসব ফিচার যদি আপনার ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই আপনি ফোনটি সেকেন্ড হ্যান্ডে কিনতে পারেন। তাছাড়া ব্র্যান্ডও যদি খুব বেশি মাইনে রাখে, তাহলে এই ফোনের পরিবর্তে অন্য কোনো ফোন চুজ করাই আপনার কাছে শ্রেয়। তবে এই ফোনটি যদি আপনি সেকেন্ড হ্যান্ডে পারচেস করতে চান, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 16,000 থেকে 18,000 টাকার মধ্যে কন্ডিশন হিসাবে আপনি পারচেস করতে পারেন। আর বাংলাদেশি মার্কেট হিসেবে যেহেতু আমার কোনো ধারণা নেই, তাই বাংলাদেশের ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব আপনারা কমেন্টে কোন প্রাইসে নেওয়া উচিত সেটা একটু লিখে দেবেন। তাতে এই ফোনটি যারা বাংলাদেশের সেকেন্ড হ্যান্ডে পারচেস করতে চাইছে একটা আইডিয়া পেয়ে যাবে কেনার ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।